এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। এখন সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন আপনাদের জনপ্রিয় একটি লাইভ শো, যেটা এক্সপ্রেস নিউজে করা হয়, যেখানে প্রতিদিনের বাছাই করা সেরা সেরা খবর নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমার সাথে আজ সেই সন্ধ্যায় আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব দা। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। তো বিপ্লব দা, যেমনটা আপনি জানেন যে প্রতিদিনের সেরা সেরা বাছাই করা খবর নিয়ে আমাদের এই জনপ্রিয় শো এক্সপ্রেস অনলাইন আমরা আলোচনা করে থাকি, এবং আমাদের পাবলিক ডিমান্ড যে প্রত্যেক দিন সন্ধ্যায় আমাদের এই শোটা করতেই হবে। সুতরাং সরাসরি আমরা চলে যাব বেশি কথা না বলে আমাদের প্রথম প্রতিবেদনের দিকে। যেটা হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ির আজকের এই ঘটনাটা। মদ্যপ অবস্থায় স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগে উঠল শিলিগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তর বিরুদ্ধে। শ্রাবণী দত্তের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে, তিনি নাকি মদ্যপ অবস্থায় কিছু এমন একটা ঘটনাটা তোমাকে বলি যে তুমি যদি আর পরিষ্কার হবে, যেহেতু প্রতিবেদনটা যখন করা হচ্ছিল তখন আমি ছিলাম। আচ্ছা, সেই সময় প্রতিবেদনটা আসার সময় তোমাকে একদম পরিষ্কার বলি যে যখন এই খবরটা হয় সেটা হচ্ছে গতকাল রাতের ঘটনা। আচ্ছা, সেটা হচ্ছে গতকাল রাতের ঘটনা। তাহলে আজকের কি করে রাতের খবর হলো? তারও কারণ আছে। তার কারণ হচ্ছে গতকাল রাতে 2টোর সময় ঘটনাটা ঘটে। আচ্ছা, একদল ওই কাউন্সিলরের পাড়ারই একদল, তারা একই দলের সমর্থক, তারা গণেশ ঠাকুরের বিসর্জন দিয়ে আসছিলেন, এবং সেই সময় তারা কি করছিল না, তারা আসার সময় মনে করলো রাতের খাবারটা কোথাও খেয়ে নেবে, যেহেতু একটা ফুড রেস্টুরেন্ট করা ছিল পুজো উপলক্ষে, স্পেশাল পুজো উপলক্ষে, গণেশ পুজো উপলক্ষে, সেখানে তারা খেতে বসেছিল। আচ্ছা, কিন্তু সেই জায়গায় পৌঁছায় এই যে কাউন্সিলর, মানে 14 নম্বর শিলিগুড়ি পৌরসভার 14 নম্বরের কাউন্সিলর শ্রাবণী দত্ত এবং তার মেয়ে। আচ্ছা, এবং তারা পৌঁছাবার পর তারা কি করে, সেখানে এদের সঙ্গে বচসায় জড়িয়ে যায়। তুমি যদি সেই ছবি দেখো, সেই ছবি দেখলে অনেকটা, আমার মনে হয় আজকের প্রতিবেদনটা যদি প্রথমে আমরা দেখিয়ে দিই খুব ভালো হয়, খুব ভালো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দর্শকদের বুঝে। চলো একবার দেখা যাক ছবিটা, আমরা প্রতিবেদনটা একবার দেখবার জন্য অনুরোধ করব দর্শকদের। মদ্যপ অবস্থায় স্থানীয়দের দেওয়া অভিযোগ উঠল শিলিগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে গণেশ পুজোর বিসর্জন সেরে এলাকার কিছু বাসিন্দা খাওয়া দাওয়া করার জন্য এলাকার একটি দোকানে যান। সেই সময় এলাকার কাউন্সিলর এবং তার মেয়ে তাদের হুমকি দেয় এবং শারীরিকভাবে নিগ্রহ করে। আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন। আমরা ভিডিও করার প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল, ইনক্লুডিং আমার হাজব্যান্ড, উনি আমাদের শারীরিক নির্যাতন করেন। যদিও গোটা ঘটনা অস্বীকার করছে কাউন্সিলর শ্রাবণী দত্ত, কিন্তু রাতের ছবি তো অন্য কথা বলছে। দেখুন সেই ছবি। প্রোটেস্ট করতে যায়, দিদি বলছে যে তুমি গায়ে হাত দিলে কেন আমার হাজব্যান্ডের গায়ে হাত কেন দিলে? তখন বলছে হাত দেবো না, কি পূজা করবো? আমি তখন ক্যামেরা অন করছি, আমার মোবাইলের ক্যামেরা অন করে বলছি, দিদি তুমি বারবার ভুল করছো, কিন্তু বারবার বলে গেছি ওনাকে, উনি কোনো কিছু শুনছে না। তার দাবি, অনেক রাত অবধি এলাকায় মদ্যপান চলছিল, তিনি সেটার প্রতিবাদ করেছিলেন। সেই সময় নাকি তার মেয়ের উপর হামলা চালানো হয়। দেখুন আবার সেই ছবি। উনি আমার গলায় খামচি মেরেছে, হাতে খামচি মেরেছে, মুখে খামচি মেরেছে, এই যে আমার হাতেও খামচি মেরেছে। আমাদের এই পুজো এবার 11 বছর কমপ্লিট হলো। আজ সকালে সাংবাদিক ডেকে সাফাই গাইতে গিয়ে কি বলছেন শুনুন।
যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমার একটা কর্পোরেশনের গাড়ি ভেঙেছে, সেটা কে ভাঙলো সেটা তো আইডেন্টিফাই করতে হবে। নিশ্চয়ই হবে। কর্পোরেশনে সরকারি গাড়ি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন? কালকে উপায় ছিল না, তাই আমার ড্রাইভারটা, আমার যে বাড়ির ড্রাইভার, সে আসেনি। পুজোর বিসর্জনে সরকারি গাড়ি নিয়ে গিয়েছিলেন? আমি যেতে বাধ্য হয়েছিলাম। সরকারি কাজে উনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছে। শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের রাতের স্বরূপ স্থানীয় মানুষ দেখেছে। বাকি ছিল বাংলার মানুষের দেখার, সেটার আর বাকি থাকলো কই। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাতের অন্ধকারে একটা চিত্র এবং দিনের আলোয় একটা আলাদা চিত্র দেখতে পারলাম কিন্তু আমরা। একদম। কি বলবেন বিপ্লব দা? না, তুমি যদি দেখো ছবিটা, দেখো যে প্রতিবেদনটার মধ্যে একটা দারুণ মজা আছে। সেটা হচ্ছে তুমি দিনের বেলায়, আজকে সকালবেলা তিনি আজকে প্রেস মিট করেছে, একদম পরিষ্কার কথা। প্রেস মিট করে তিনি সমস্ত সাংবাদিকদের কাছে তার নির্দোষ তিনি সেটা প্রমাণ করা, এবং সেটা বলছে যতদিন না এদের শাস্তি হবে ততদিন তিনি অনশন করবেন। ঠিক। তখন বলে সেটা কতদিন? সাংবাদিকরা বললে সেটা কতদিন? বলে যতদিন। সেটা কয়েকদিন হতে পারে। বলছে আমার গাড়ি ভেঙেছে। যেই গাড়ি ভেঙেছে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে গাড়িটি কি আপনার ছিল? বলছে না, কর্পোরেশনের গাড়ি ভেঙেছে। বলে গাড়িটা কর্পোরেশনের গাড়ি, অত রাতে আপনি কি করতে ব্যবহার করেছিলেন? বলছে না, আমার গাড়ি খারাপ ছিল, তাই আমার গাড়ি ড্রাইভার ছিল না, তাই আমি আমার ড্রাইভার ছিল না বলে আমি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করছি। ব্যাপারটা বোঝো, তার ড্রাইভার ছিল না বলে, ওনার একটি মার্সিডিজ গাড়ি আছে, এটাও বলছি আমার একটি মার্সিডিজ গাড়ি আছে। তো আমার বক্তব্য হচ্ছে, কাল ছিল রবিবার, একদম পরিষ্কার কথা, কাল রবিবার, একদম ভালো করে দর্শকরা বুঝুন, কাল ছিল রবিবার, আর রবিবার অফিস বন্ধ, কিন্তু তিনি কর্পোরেশনের গাড়িটা ব্যবহার করছেন। শুধু গাড়ি নয়, গাড়ির সাথে ড্রাইভারকে ব্যবহার করছে, মানে বলতে গেলে নিজের কথা নিজেই জড়িয়ে ফেলেছে খবরের শিরোনামের জগাটা। আর যেটা কথা বলছিল যে রাতে ওনার মেয়ের উপরে অ্যাসাল্ট করা হয়েছে, কিন্তু যদি ছবি দেখো সেই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ওনার মেয়ে, এবং ওনাকে তো বিধ্বস্ত লাগছে, যে মনে হচ্ছে যেন উনি, আমরা বলছি না, আমরা তো মানে উল্টোটা দেখলাম, বরং ওনার মেয়ে হয়তো ওনার ওই স্বামী, ভদ্রমহিলার স্বামীকে চার্জ করতে গিয়েছিলেন। দেখো ওনার ওই অ্যাটিটিউডের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, যেটা অভিযোগ করছে স্থানীয় মানুষ, তারা বলছে আমরাও এই শাসক দলটা করি, কিন্তু যারা অভিযোগ করছে তুমি যদি ভালো করে দেখো, যে অভিযোগ করছে উনি মদ্যপ অবস্থায় ছিল, কিন্তু ওনার ওই চাল চলন, সেই চাল চলনের মধ্যে দিয়ে কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। ওরা তো দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। সেটা আমি বলবো না, কেন একদম সেটা বলবো না। আমার মনে হয় আমাদের প্রতিনিধি যিনি এই প্রতিবেদনটা পাঠিয়েছেন, যিনি সাক্ষী আছেন এই প্রতিবেদনটা যিনি পাঠিয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ঋত্বিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঋত্বিক, এই যে তুমি আজকে সকালবেলা আজকে ঢাকঢোল পিটিয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের নির্দোষ প্রমাণ করার কথা বললেন, যে আমি এর শাস্তি চাই, এবং কালকে আমার মেয়েকে অ্যাসল্ট করা হয়েছে, এবং তিনি অভিযোগ করবে বলে এর শাস্তি চাই বলে আজ দাবি করেছে। এই পুরো ঘটনার একটা সার্বিক চিত্র তুমি কি দেখতে পেয়েছো? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই বিষয়ে একটু খরচা করে যদি বলি দর্শকদের, যে গতকাল শিলিগুড়ির বিভিন্ন জায়গায় কিন্তু গণেশ পুজোর যে ভাসান তা কিন্তু হয়। ঠিক তেমনই শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ডেও খোদ যিনি কাউন্সিলর রয়েছেন শ্রাবণী দত্ত, তিনিও কিন্তু বিগত 11 বছর ধরে তার ওয়ার্ডে কিন্তু তিনি পুজো করছেন, এবং তার অপর পক্ষ আরেক দলের, যার নাম রাজু সাহা, তারাও কিন্তু পুজো করছেন। এবং গতকাল পুজোর ভাসান শেষে প্রত্যেকটি পুজো মণ্ডপের যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু স্থানীয় একটি এলাকার একটি খাবারের দোকানে কিন্তু খেতে যান, এবং তারপরে সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় কিছু কারণবশত। এবং তারপরে কিন্তু যে ভিডিওটা আমাদের হাতে এসেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে কাউন্সিলর শ্রাবণী দত্ত এবং তার মেয়ে দুজনে কিন্তু চড়াও হয় সেই অপর পক্ষ যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের উপর। আরেকটু বিষয়টা যদি আমি খুলে বলি, গত কয়েকদিন আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয় দার্জিলিং জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে কিন্তু গোষ্ঠী কন্দলে কিন্তু দার্জিলিং শীর্ষে রয়েছে,
এবং এই ঘটনার পর আরো একবার কিন্তু প্রমাণ করছে যে দার্জিলিং জেলার যে তৃণমূল গোষ্ঠী কন্দল তা কিন্তু আবারও প্রমাণ করছে, কেননা যেই পক্ষের সাথে গন্ডগোল হয়েছে তারা কিন্তু দাবি করছেন তারা কিন্তু এই কাউন্সিলর শ্রাবণী দত্তর কিন্তু ভোটের সময় ভোট প্রচারে নেমেছিলেন। অর্থাৎ নিজেদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা কিন্তু একটি বড় প্রমাণ। এবং পাশাপাশি মদ্যপ অবস্থায় রাত তার মেয়েকে নিয়ে মদ্যপ অবস্থায় রাত্রে এমন দাপাদাপি কিন্তু শহর শিলিগুড়ি এর আগে দেখেনি, যে কারণে কাউন্সিলরের এমন ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে বিভিন্ন শিবিরে। ইতিমধ্যে শহর শিলিগুড়িতে কিন্তু এই ঘটনার জোর চর্চা। এবং আরেকটি বিষয় যেটা তুমিও বলছিলে যে রবিবারের দিন কি করে ব্যক্তিগত কাজে কর্পোরেশনের গাড়িকে ব্যবহার করা যায়, সেই দিকেও কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের সারা রাজ্যতে যেভাবে দুর্নীতি চলছে ঠিক তেমনই শিলিগুড়ি পৌর নিগমের ভেতরেও কিন্তু দুর্নীতি হচ্ছে, কেননা সরকারের টাকা আমাদের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে গাড়ির তেল থেকে শুরু করে গাড়ির ড্রাইভার যে সমস্ত সরকারি গাড়ি চলে সেখানে কিন্তু ব্যবহৃত হয়। তাহলে সেখানে সেই গাড়ি সেই ড্রাইভার কিভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন খোদ তৃণমূল কাউন্সিলর, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে। আচ্ছা, যেটা হচ্ছে যে থানায় কি অভিযোগ করেছে কাউন্সিলর, না যারা আক্রান্ত হয়েছে যাদের উপর অভিযোগ করছে তারাও কি কোনো অভিযোগ করেছে? অভিযোগ পাল্টা অভিযোগ এমন কি কিছু হয়েছে থানায়? দেখো, তোমাকে যেটা প্রথমেই জানালাম, গোষ্ঠী কন্দলের জন্য শীর্ষে রয়েছে দার্জিলিং জেলা তৃণমূল। এবং গতকাল এই ঘটনার পরে কিন্তু প্রায় রাত 3টে থেকে 3:30 নাগাদ মেয়রের কাছে কিন্তু এই অভিযোগ জমা পড়ে। এই ঘটনার বিষয়ে কিন্তু মেয়র জানতে পারেন এবং দুই পক্ষই যেহেতু তৃণমূলের, সে কারণে কিন্তু পক্ষকেই ডেকে কিন্তু মীমাংসা করানোর বা একটি সালিশি সভার মতো কিন্তু ব্যবস্থা করা হয়। কিন্তু এখনো পর্যন্ত যেটি কিন্তু তিনি কাউন্সিলর রয়েছেন, তিনি কিন্তু শ্রাবণী দত্ত, তিনি কিন্তু জানাচ্ছেন যে মেয়রের উপর আস্থা রয়েছে এবং প্রশাসনের উপর আস্থা রয়েছে। পাশাপাশি তিনি এও বলছেন পুলিশকে যখন এই ঘটনার বিষয়ে ডাকা হয় পুলিশ কিন্তু দেরিতে আসে। এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তাহলে কি রাজ্যের পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে বা পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই প্রশ্ন কিন্তু খোদ কাউন্সিলর নিজেই কিন্তু এড়িয়ে যান। এবং তিনি বারংবার বলেন যে আমার বিশ্বাস রয়েছে মেয়রের উপর, মেয়র আস্থা করে। এবং এই বিষয়ে কিন্তু মেয়রও মুখ খুলেছেন। মেয়র কিন্তু জানিয়েছেন যে দুপক্ষের কথা শোনা হয়েছে এবং সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে কিন্তু অবশ্যই শাস্তি দেওয়া হবে। তবে এই যে গোষ্ঠী কন্দল বারংবার, যেখানে কিছুদিন আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিন্তু সরব বলেন যে দার্জিলিং এর জেলা তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দল চলছে, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু আরো একবার জোর চর্চা তৈরি করেছে রাজনৈতিক মহলে। একদম একটা কথা বলো, এতে দলের ভাবমূর্তিও তো অনেকটা নষ্ট হচ্ছে। তৃণমূল দলের ভাবমূর্তি, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এত পরিকল্পনা, এত প্রকল্প, সেখানে মনে হচ্ছে না এই সমস্ত মানুষ যারা কাউন্সিলর মানে পদে বসে আছে, পদে বসে থেকে রাতে মদ্যপ অবস্থায় থ্রেট করছে কাদের? বিরোধী দলের কাউকে না, শাসক দলেরই কাউকে থ্রেট করছে। এটা কোথাও মনে হচ্ছে না বাকি যারা দেখছে, বিরোধী রাজনৈতিক দল যারা দেখছে, স্থানীয় মানুষ যারা দেখছে, তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, দলের ভাবমূর্তি, শাসক দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? অবশ্যই। দেখো, যেটা প্রথমেই বললাম যে এই ঘটনার জন্য কিন্তু জোর নেতৃত্ব ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু খবর পৌঁছেছে এবং এই ঘটনার পুরো তদন্ত শুরু হয়ে গেছে। এবং পাশাপাশি যারা বিরোধীরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তৃণমূলের কিন্তু সারা রাজ্যতে যে ঘটনা চলছে তাদের মধ্যে কিন্তু এই ভাবমূর্তি রয়েছে যে গোষ্ঠী কন্দলে বারংবার তৃণমূল কিন্তু সকলের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিভাবে হয়। এবং ঠিক তেমনই প্রমাণ কিন্তু গতকাল রাতেও গণেশ পুজোর ভাষণে শহর শিলিগুড়িবাসী কিন্তু সেই দৃশ্যটাই দেখলো। একদমই। দেখো ঋত্বিক, তোমার কাছে যে আমার প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে এই যে শিলিগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের এই যে অশ্লীল আচরণ, তো এই যে তিনি মদ্যপ অবস্থা, এর ফলে কি তুমি উপর মহলের কোন রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? মানে সেটা কিরকম হতে পারে? শুধুমাত্র কি গৌতম দেব বলছি, না রাজনৈতিক তৃণমূল রাজনৈতিক দলের বাকি যারা সদস্য আছে, যাদের পদ আছে, তারা কি বলছে? দেখো, ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূলের ভেতর অন্দরমহলে, কিন্তু এই ঘটনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এবং ইতিমধ্যে যা সূত্র মারফত জানা যাচ্ছে যে শ্রাবণী দত্ত, যিনি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু শীর্ষ নেতৃত্ব ডেকে পাঠিয়েছে এবং তার কাছ থেকে পুরো রিপোর্ট কিন্তু তলব করেছে। এবং পাশাপাশি যেমনটা জানালাম, গতকাল রাতেই কিন্তু খোদ মেয়র তিনিও কিন্তু সমস্ত তথ্য যাচাই করেছে। যেহেতু তুমিও একটি ঘটনা বললে যে এটি যে ঘটনা ঘটেছে তা কোনো বিরোধী পক্ষের সাথে নয়, খোদ তৃণমূলের কাউন্সিলরের সাথে তৃণমূলেরই গোষ্ঠী কন্দল হয়েছে, যে কারণে কিন্তু ইতিমধ্যে শীর্ষ নেতৃত্ব একটু চাপেই পড়েছে। কেননা
সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগে বারংবার যদি দার্জিলিং জেলা নেতৃত্বকে প্রশ্নের মুখে পড়তে হয় তাহলে কিন্তু একটি বিরাট ভূমিকা রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু ভূমিকা গ্রহণ করবে। কেননা কিছুদিন আগেই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছে যে গোষ্ঠী কন্দল কিন্তু কোনোভাবেই করা যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনাকে কিন্তু জোরপূর্বকভাবেই দেখছেন রাজ্য প্রশাসন এবং জেলা নেতৃত্ব। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তবে আমি একটা কথাই বলবো, তুমি সঙ্গে থাকো, কারণ এই ঘটনার কতটা কি ফলো আপ হয় সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের, এবং আমি জানি এক্সপ্রেস নিউজের ক্যামেরা কিন্তু সেই দিকে নজর থাকবে। আমরা দেখলাম এই ছবি শুধু আজকে শিলিগুড়ি না, সারা বাংলার মানুষ দেখলো, একটা নক্কার ছবি। আমার মনে হয় এর পরে না রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প নিয়ে কথা হলো, যার মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি করেছিলেন। একটা সময় তিনি দুয়ারে সরকারের প্রকল্প করেছিলেন, মনে আছে গত বিধানসভার আগে এটা করেছিল। মানে আপনি কি মালদার আমাদের পাড়া আমাদের সমাধান পরিবারের কথা বলছেন? একদম সেই কথাই। আমি একটুখানি বলে নিই এর প্রসঙ্গে ব্যাপারে। যেটা হয়েছে যে মালদা থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প বলতে কি বলছে, আমাদের পাড়া আমাদের সমাধান একের পর এক গলদ ধরা পড়লো। প্রকল্পের নাম সমাধান থাকলেও ক্যাম্পে এসে একাধিক মানুষের সমাধান অধরাই থেকে গেল। দোষ ঢাকতে শাসক দল দায় চাপায় কাউন্সিলর, কংগ্রেস, তৃণমূল, সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপর। কি বলবো, মানে এরকম একটা প্রতিক্রিয়া তারা দায় চাপিয়ে দিচ্ছে অপোজিট একটি দলের উপর। যদি খুব সম্ভবত এই খবরটি আমাদের মালদার খবর, এবং মালদা আমাদের শানু খুব ভালো খবরের মধ্যে থাকে, সকালবেলা থেকে খবরের মধ্যে ছিল। আমরা প্রথমের দর্শককে একবার প্রতিবেদনটা দেখাতে চাই। কথাই আছে কানা ছেলের নাম পদ্মলোচন। একই দশা মালদার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। বিধানসভা ভোটের আগে যে প্রকল্পকে কার্যত ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার, সেই ক্যাম্পই এবার একাধিক বিতর্কে জর্জরিত। ক্যাম্পের শুরু থেকেই মুখ থুবড়ে পড়েছে একাধিক কারণে। শুরুতেই দেখা যায় ব্যানার বিভ্রাট, মূল ফটকেই নেই মুখ্যমন্ত্রীর ছবি। কন্যাশ্রীর পুরনো ব্যানার ব্যবহার করা হয় এই ক্যাম্পে। বেশ কিছুক্ষণ পর ব্যানার বিভ্রাট মিটলেও উপভোক্তারা অভিযোগ করেন এই ক্যাম্পে এসে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ ভাতার জন্য এসে কথা বলতে না পেরে ঘুরে গেলেন, কেউ আবার প্রতিবন্ধী শংসাপত্রের জন্য এসে সমাধান না পেয়ে কেঁদে ভাসালেন। এই পরিস্থিতিতে সমস্ত দায় এড়িয়ে কংগ্রেস সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিশানা করল তৃণমূল। সব মিলিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ভবানীপুর কেবি কেয়ার হাজি নবাব হাই মাদ্রাসায় এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্কুলের মূল ফটকে ছিল না মুখ্যমন্ত্রীর ছবি সহ ক্যাম্পের ব্যানার। সেই পরিস্থিতি বেশ কিছুক্ষণ পর ঠিক হলেও শুরু হয় অন্য সমস্যা। এই ক্যাম্পে এসেছিলেন রহমতপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা নাসিমা বিবি। এর আগে দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে বার্ধক্য ভাতার আবেদন করলেও সেই ভাতা আজও পায়নি। ভেবেছিলেন এখানে এসে সমস্যার সমাধান হবে, কিন্তু এখানেও কেউ সঠিকভাবে কথা বলেননি বলে অভিযোগ করেন তিনি। অতঃপর সমস্যার সমাধান না পেয়ে ফিরে যান। ঠিক আছে, আমি দেখছি ওই বাইরে দেখো গিয়ে, মানে এতগুলো টেবিল আছে, কোন টেবিলে যে মানে দেখছে না, আমি কিছু সহযোগিতা পাচ্ছি না। একইভাবে জ্যোৎস্না মণ্ডল এসেছিলেন বিশেষভাবে সক্ষম স্বামীর প্রতিবন্ধী শংসাপত্র করাতে। শুধুমাত্র শংসাপত্র না থাকায় সমস্ত রকম সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা। এখানে এসেও সুরাহার না পেয়ে কেঁদে বাড়ি ফিরলেন তারা। যদিও এই সব ঘটনা নিয়ে অঞ্চল তৃণমূল সভাপতি দায় চাপাচ্ছেন কংগ্রেস সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপর। পাল্টা তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস ও সিপিএম পরিচালিত পঞ্চায়েত। এরপরে আমরা বিডিও সাহেবকে বা এসডিও সাহেবকে জানাবো যে ক্যাম্পের মধ্যে মানুষ ঘুরে যাচ্ছে, যদি না ঘুরে তার জন্য আমরা উপর মানে আধিকারিকদের আমরা জানাবো। এই প্রসঙ্গে বিরোধী দল বিজেপিও কটাক্ষ করতে ছাড়েন। ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলকে উৎখাত করাই একমাত্র সমাধান বলে দাবি বিজেপি। আমার পাড়া আমার সমাধানে হাজার হাজার মানুষ আজকে বিক্ষোভ দেখাচ্ছে। এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি জানি যে আমার পাড়া আমার সমাধান নয়, গোটা পশ্চিমবাংলায় হচ্ছে একটা সমস্যা, তার সমাধান একটা মাত্রই হতে পারে, সেটা হচ্ছে 2026-এ
এই সরকারকে সাধারণ মানুষ যখন উৎখাত করে দেবে তখন পার্মানেন্টলি তার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রকল্পের নাম সমাধান হলেও সমাধান অধরা। মালদা এরকমই একটা চিত্র দেখতে পেলাম বিপ্লব। আসলে দেখো, প্রথম কথা হচ্ছে দুয়ারে সরকার যখন হয়, প্রত্যেক বছর দুয়ারে সরকার একটা প্রোগ্রাম হয়, সেই দুয়ারে সরকারের প্রোগ্রামের মধ্যে দিয়ে কারা কন্যাশ্রী পায়নি, কারা ওই কি লক্ষ্মীর ভান্ডার পায়নি, কারা রূপশ্রী পায়নি, কারা যুবশ্রী পায়নি, বলতে দাও আমাকে। তার মধ্যে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে এই সমস্ত দরিদ্র মানুষের সমাধান হওয়ার কথা। একদম। কিন্তু আদতে সেখানে মানুষগুলো যাদের প্রয়োজন তারা গিয়ে ওখান থেকে প্রতারিত হয়েছে, ফিরে এসছে। আমার মনে হয় সবটাই ভালো বলতে পারবে যে প্রতিনিধি আজকে খবরটা করেছে। আমরা সরাসরি একটু সানু ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সানু ইসলাম যদি প্রতিনিধি থাকে। সানু, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবচেয়ে মজার বিষয়, আজকে যে খবরটা তুমি সামনে থেকে তুলে ধরেছো, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনের আগে এই দুয়ারে সরকার চালু করেছিলেন, আর সেইটা দেখেই লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। তাতে ভোট বাক্স বেড়েছে, ভোট বেড়েছে, মমতা ব্যানার্জি আবার পুনরায় ক্ষমতায় এসছে। কিন্তু এই যে দরিদ্র হতভাগা মানুষ যাদের প্রয়োজন আছে, তারাই এই দুয়ারে সরকারে একাধিকবার ঘুরে এসছে তাদের দাবি দিয়ে, মেটেনি। আজকের প্রেক্ষাপটটা কি তাই? সত্যি কি এই যে সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান, তাতে কি মিটবে? বিপ্লবদা, তুমি যেমনটাই বললে যে বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রতিবারই এক নতুন প্রকল্পের ঘোষণা করে থাকেন। এবারও বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সবচেয়ে বড় প্রচারমূলক কিন্তু কর্মসূচি হচ্ছে যে প্রচারমূলক যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, আর এর পাশাপাশি চলছে দুয়ারি সরকার শিবিরও। কিন্তু এখানেই দেখা গেল অন্য এক ছবি, যেখানে যে এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু হয়রানির শিকার হতে হলো সাধারণ মানুষকে। আর তারা গেলেন পরিষেবা নিতে, কিন্তু পরিষেবা পেলেন না, ঘুরে বাড়ি ফিরে আসছেন। আর দেখো, আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর, দেখো কনুয়া ভবানীপুর KR হাজি নবাব হাই মাদ্রাসা, আর সেই হাই মাদ্রাসাতেই বসেছিল এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। আর সেই ক্যাম্পে গিয়েছিলেন রহমতপুর গ্রামের বৃদ্ধা নাসিমা বিবি। তার যেটা অভিযোগ যে তার বার্ধক্য ভাতা হয়নি। একাধিকবার এই যে বিধানসভা দুয়ারে সরকার ক্যাম্পে তিনি আবেদন করেছিলেন, পাশাপাশি পঞ্চায়েত যে প্রধান রয়েছেন, ব্লক প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তাদেরকে এই বিষয়ে জানিয়েছিলেন, কিন্তু মেলেনি তার বার্ধক্য ভাতা। অবশেষে তিনি ভেবেছিলেন আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে তার সমস্যার সমাধান হবে, কিন্তু সেখানেও কিন্তু হলো না। যখন আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেলেন, আধিকারিকরা তাকে ঘুরিয়ে পাঠিয়ে দিল, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে কোথায় যাবেন এবং কোথায় বার্ধক্য ভাতার ফর্ম জমা দিবেন এবং কোথায় কি করবেন। কিন্তু আধিকারিকদের কাছে এই বিষয়ে জানতে গেলে আধিকারিকরা তাকে ঘুরিয়ে পাঠিয়ে দেয়, তার সঙ্গে কথা বলতে চাইনি, এমনটাই অভিযোগ করেছেন তিনি। আর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আরেক উপভোক্তা জ্যোৎস্না মণ্ডল, তারই কিন্তু তার স্বামী হচ্ছে প্রতিবন্ধী আর তার বিশেষভাবে সক্ষম, কিন্তু তার প্রতিবন্ধী সার্টিফিকেট হয়নি তার স্বামীরও। একাধিকবার জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের, গ্রাম পঞ্চায়েত প্রধানদের, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। তার প্রতিবন্ধী সার্টিফিকেট না হওয়ায় তার যে ভাতা, সেই ভাতা হয়নি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। আজ ক্যাম্পে গিয়ে তিনি কিন্তু কান্না ভেঙে পড়লেন। তার স্ত্রী জ্যোৎস্না মণ্ডল, একদম যেটা যে ছবি আমরা দেখেছি, একদম পরিষ্কার সেই ছবি দেখেছি। একটা কথা বলো, এই যে এখানে তো রাজ্যের মুখ্যমন্ত্রী বুথ ভিত্তিক, আমি একদম পরিষ্কার কথা বলছি, বুথ ভিত্তিক, তার মানে একটা বুথে তোমার কত থাকে, 1200-র উপরে ভোটার থাকে। বুথ ভিত্তিক একটা জায়গায় তিনি 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। কিসের জন্য বরাদ্দ করেছেন? সেই এলাকার রাস্তা, নালা, বিদ্যুৎ, রাতের জন্য বিদ্যুতের জায়গা এবং মানুষের ছোটোখাটো সাময়িক যদি কোনো সমস্যা থাকে সেই নিয়ে কথা হবে। তাহলে এই জায়গা থেকে কি সেই মানে অন্যান্য মানুষের সেই সমাধানের সেই সূত্র ঘুরছে, নাকি এই 10 লক্ষ টাকা বুথভিত্তিক যে টাকা, সেই টাকাটা ভোটের আগে ডিস্ট্রিবিউট করা হচ্ছে বুথের মধ্যে? একদমই তুমি যেমনটাই বললে, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে পাড়ায় যে সমস্যাগুলো, সেই সমস্যায় কিন্তু গ্রামের মানুষরাই তাদের সমস্যার সমাধান করবেন। তাদের রাস্তাঘাট, পানীয় জল,
জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে একাধিক যে সমস্যা রয়েছে, ছোট ছোট সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আধিকারিকরা তাদের কাছে যাবেন এবং আধিকারিকরা তাদের অভাব অভিযোগ শুনবেন। আর এদিন এমনটাই কিন্তু পনুয়া ভনিপুর কেবি কেয়ার হাজি নবাব হাই মাদ্রাসাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কিন্তু সাধারণ মানুষ গিয়েছিলেন তাদের অভাব অভিযোগ জানার জন্য। তবে এখানে কিন্তু অন্য এক ছবি দেখা গেল, এই যে প্রায় দেখো দুয়ারে সরকার শিবিরও কিন্তু বসেছিল এদিন, আর সেখানে গিয়েছিলেন রহমতপুর গ্রামের নাসিমা বিবি এবং ইসাদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডল। তাদের যেটা অভিযোগ যে নাসিমা বিবির বার্ধক্য ভাতা হয়নি এবং জ্যোৎস্না মণ্ডলের তার স্বামী যে প্রতিবন্ধী তার সার্টিফিকেট হয়নি। তবে দেখো তোমাকে এমনটা কিছু অভিযোগ করেছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে তুমি বললে ভেতরে দুয়ারে সরকারও একটা পার্ট ছিল এবং অভিযোগকারীরা অভিযোগ করছে তাদের কথা কেউ শোনেনি, ঠিকভাবে কর্ণপাত দেয়নি, মানে তাদের যে প্রয়োজনটা সেটার গুরুত্ব দেয়নি। তার কারণ কি? ভোট যুদ্ধে এদের অংশগ্রহণ ততটা সক্রিয় নয় বলে। দেখুন, এখানে কোনো জনপ্রতিনিধির ব্যাপার নাই, কারণ আধিকারিকরা ছিলেন। আধিকারিকরা কেন তাদের কথা শুনলেন না? সব থেকে বড় প্রশ্ন কিন্তু এটাই উঠছে। তোমাকে আরো জানিয়ে রাখবো, এই শুধু এই ঘটনা নয়, ব্যানার নিয়েও বিভ্রাট সৃষ্টি হয়। দেখো, যে মূল গেট, সেই গেটে কিন্তু ছিল না মুখ্যমন্ত্রীর কোনো ব্যানার, আর ভেতরে লক্ষ্মী ভান্ডার আর স্বাস্থ্যসাথীর যেখানে ক্যাম্প করা হয়েছিল সেখানে 2023 সালের ব্যানার নিয়ে কাজ চলছিল। এটা কিন্তু 2025, কিন্তু 2023 সালের ব্যানার নিয়ে কাজ চলছিল। আমরা যখন ক্যামেরা অন করি তখন আমাদের ক্যামেরা দেখে নড়ে চড়ে বসে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসন, তারপরে সেগুলো পরিবর্তন করা হয়। তার মানে এই অনুষ্ঠানকে একটা লোক দেখানো একটা অনুষ্ঠান, যেখান থেকে বুথ ভিত্তিক একটা টাকা আসবে, যে টাকাটা আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনে, সামনে তো বিধানসভা, অবশ্যই বিধানসভা নির্বাচনে খরচ করবার জন্যই। আমার মনে হচ্ছে স্থানীয় মানুষের এটাই অভিযোগ, বিরোধীরা তাই বলছে যে বুথ ভিত্তিক খরচের একটা যোগান দেওয়া হচ্ছে আগে থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো। এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চাও কিন্তু তুঙ্গে শুরু হয়েছে। আর দেখো, তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন শেখ আলম, তিনি সরাসরি গ্রাম পঞ্চায়েতের জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে। বিরোধী দল কি বলছে? বিরোধী দল কিছু বলছে এ বিষয়ে? সিপিএম বা কংগ্রেস? হ্যাঁ, বিজেপি এই ঘটনায় কিন্তু তীব্র আক্রমণ করেছে তৃণমূল আর কংগ্রেসকে। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প শুধু নামের প্রকল্প, তৃণমূল নেতারা সেই প্রকল্প থেকে কাটমানি করেন, আর সাধারণ মানুষকে কংগ্রেস আর তৃণমূল সুবিধা দিতে ব্যর্থ। এমনটাই কিন্তু বিজেপি তীব্র আক্রমণ করেছে এ ঘটনায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু, আমাদের সঙ্গে এইভাবে থাকার জন্য লাইভ অনুষ্ঠানে। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যেটা তোমায় বলছিলাম, একদম তুমি যদি ভালো করে দেখো এর মধ্যে থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। শানু আমাদের সঙ্গে ছিল, টাকাটাই কি মেইন উদ্দেশ্য? একদম তুমি যদি মনে করো যে এখানে বুথ ভিত্তিক একটা টাকা, টোকেন মানি বরাদ্দ হচ্ছে, কারণ তুমি যদি বলো বিপ্লব দা আপনি এই কথাটা বলার আমি ঠিক যুক্তি পেলাম না। বাংলার মানুষকে জানিয়ে রাখি, আজ পর্যন্ত যে টাকা গ্রামের জন্য বরাদ্দ হয় তার একটা নাম থাকে, নির্মল গ্রাম, নির্মল গ্রাম যোজনার জন্য নির্মল বাড়ি, নির্মল রাস্তা, একদম গ্রামের জন্য নির্মল সড়ক ব্যবস্থা, সবটাই নির্মল পথ ব্যবস্থা, সবটাই এরকম এক একটা করে বরাদ্দ নাম আছে এবং তার জন্য বরাদ্দ খরচ আছে, এবং সবটাই খরচটা কেন্দ্র এবং রাজ্য সরকারের থেকে আসে, এবং সেই খরচটা দিয়ে এই সব রাস্তার উন্নয়ন, ড্রেনের উন্নয়ন এগুলো করা হয়। মজার বিষয় হচ্ছে এই পঞ্চায়েত এলাকা, মজার বিষয় হচ্ছে তারপরে অতিরিক্ত বুথভিত্তিক 10 লক্ষ টাকা করে কিসের প্রয়োজন পড়লো? তুমি দেখো, যদি এই অনুষ্ঠানটা তুমি ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাবে সেখানে যে আয়োজনটা করা হয়েছিল সেই আয়োজনের পেছনেই ছিল হয়তো 1 লক্ষ টাকা খরচ। আমরা মনে হয় এই অনুষ্ঠানের এই আলোচনা আরো চলবে, আমাদের নজর থাকবে, পরবর্তী আলোচনায় যাওয়া দরকার। একদমই তাই, আমি সেটাই বলতে যাচ্ছিলাম বিপ্লব আপনাকে। তাহলে কালনার দিকে যাই আমরা, একদম কালনার দিকে যাই। কালনার পোস্টার নিয়ে একটি খুব ঘটনা চর্চায় আছে। হুগলি সেটিং পোস্টারের কথা নিশ্চয়ই বিপ্লব আপনি শুনেছেন, আপনারা নিশ্চয়ই সবাই জানেন।
এবার সেটিং নয়, কালনা শহরে রাতারাতি পোস্টার বিতর্ক নিয়ে উত্তেজনা, চাঞ্চল্য। একদম তোমায় বলে রাখি, এই খবরটি আমাদের দুজন মহিলা রিপোর্টার আমাদের ভীষণ সক্রিয়, এক হচ্ছে রেবতী আর হচ্ছে কালনার রীতা। এই দুজন খুব অ্যাক্টিভলি মুভমেন্ট করে এবং আমাদের খবরটা জোগাড় করে। আপনাদের মনে আছে হুগলিতে শ্রীরামপুরে এরকম পোস্টার পড়ে গেছিল, সেটিং সেটিং সেটিং, কল্যাণ ব্যানার্জির প্রতি এরকম একটা ঘটনা ঘটার পরে, এবং সেইটা নিয়ে সেটিং নিয়ে একটা অদ্ভুত পোস্টার পড়েছিল, তখন সেই সময় আমরা খবর করেছিলাম। কিন্তু আজকের যে পোস্টারটা পড়েছে এটা সেটিংয়ের পোস্টার নয়, এখানে বিজেপির যারা কর্মকর্তা আছে, যারা আছে মণ্ডল আছে, সাধারণ সম্পাদক আছে, তাদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে একবার প্রতিবেদনটা দেখালে প্রতিবেদনটা দেখি অবশ্যই। হুগলির সেটিং পোস্টারের পর রাতের অন্ধকারে কালনা শহরে পড়ল বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু, কাটোয়ার মণ্ডল সভাপতি সুমন দেবনাথ এবং জেলা সম্পাদক সুমন ঘোষের নামে শহর জুড়ে পোস্টার। বিজেপি বাঁচাও মঞ্চের নাম দেওয়া এই পোস্টারে একের পর এক কটূক্তি এবং গুরুতর অভিযোগ করা হয়েছে। পোস্টারে লেখা সভানেত্রী জোর দুশ্চরিত্র, জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ দুশ্চরিত্র লম্পট দূর হটো, আর মণ্ডল সভাপতি সুমন দেবনাথ বহিরাগত ভুয়ো ভোটার। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু অভিযোগ এটা শাসক দলের কাজ। বিজেপির জেলা জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ বলেন বিজেপি বাঁচাও বলে কোনো সংগঠন নেই, পুরো বিষয়টাই তৃণমূলের চক্রান্ত। পরবর্তীকালে খবর নিয়ে দেখি যে হ্যাঁ এরকম পোস্টার ফেলেছে। বিজেপি বাঁচাও কমিটি বলে বিজেপির মধ্যে কিছু নেই, এটা তৃণমূল এই চক্রান্ত করে বিজেপির নেতা নেত্রীদের কর্মীদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করার জন্য এই রকমের পোস্টার ফেলছে। কারণ ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলার দায়িত্ব একমাত্র তৃণমূলই নিয়ে নিয়েছে। অন্যদিকে তৃণমূলের কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান এই ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই, আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এই পোস্টার কাণ্ড ঘটেছে। আমি প্রথমেই বলছি আমাদের দলের প্রধান লক্ষ্য হচ্ছে যে উন্নয়নের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এর বাইরে আমাদের কোনো লক্ষ্য নেই। এই আমার আর ওইসব নোংরা কাজের সঙ্গে তৃণমূল যুক্ত না, তৃণমূলের এরকম ধরনের মানসিকতাও না, দলীয়ভাবে আমাদের নির্দেশ আছে ওইসব নোংরা কাজের মধ্যে আমরা কোনো সময় যুক্ত হই না। রাজনৈতিক তরজায় কালনাবাসী উপভোগ করছে খাদা ছোড়াছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলে ছবি একদম পোস্টার, এবং এই পোস্টার কিন্তু ভয়ঙ্কর। আমার মনে হয় একটু আমাদের যিনি প্রতিনিধি আছে, এই প্রতিনিধি আমাদের যিনি আছে তার সঙ্গে একটু কথা বলবো। রীতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে কালনার। রীতা, শুনতে পাচ্ছ তুমি? এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। আজকের রাতে আজকের যে খবরটা প্রথম থেকে তোমাকে বলেছিলাম, তুমি পাঠাবার পর থেকে বলেছিলাম যে খবরের আটটু ইসের মধ্যে থাকতে হবে। অ্যাকচুয়ালি বলো তো পুরো খবরটা সার্বিক রূপটা কি, যদি একটু তুমি বলো। এই মানে মানুষ কালকে রাতের দিকে এই পোস্টারটা পড়ে এবং যখন সকাল হয় তখন এলাকাবাসী এই পোস্টারটিকে লক্ষ্য করে। দেখা যাচ্ছে যে এখানে যিনি জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ আছেন তার বিরুদ্ধে কটূক্তি লেখা আছে, এবং যিনি মহিলা সভানেত্রী রয়েছেন তার বিরুদ্ধে কটূক্তি লেখা আছে, এবং যিনি মণ্ডল সভাপতি আছেন তার বিরুদ্ধেও কটূক্তি লিখে এই পোস্টারগুলি কালনা শহর জুড়ে একাধিক জায়গায় এই পোস্টারগুলিকে দেয়ালে মারা হয়েছে। তবে হ্যাঁ, যেখানে এখানে দেখা যাচ্ছে যে বিজেপি বাঁচাও কমিটি বলে একটি সংগঠন আছে যারা এই পোস্টারটিকে মেরেছে, কিন্তু জেনারেল সেক্রেটারি যিনি সুমন বাবু আছেন তার কাছে যখন যাওয়া হয় তিনি কিন্তু একটাই কথা বললেন যে না, এরকম কোনো কমিটি আমাদের মধ্যে নেই, এটা কিন্তু পুরোটাই তৃণমূলের কারসাজি। কারণ সামনে ভোট আসছে, কিভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায় তৃণমূল এই ঘটনাটি ঘটিয়েছে। সভানেত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সভানেত্রী একই কথা বলেন এটা তৃণমূলের কারসাজি, কিন্তু কালনা পৌরসভার উপপৌরপিতা তপন পোড়েলকে যখন এই বিষয়ে বলা হয় আমাদের দলের উপর একটা দোষারোপ করা হচ্ছে যে এই পোস্টারগুলিকে যেগুলিকে মারা হয়েছে সেগুলি তৃণমূলের থেকে মারা হয়েছে এই বলে বিজেপি একটা অভিযোগ করছে। তখন যিনি রয়েছেন ভাইস চেয়ারম্যান তিনি বলেন যে এটি তৃণমূল কখনো করতে পারে না, কারণ বিজেপির মধ্যেই রয়েছে একটি গোষ্ঠী কোন্দল এবং কালনাতে বিজেপির অনেকগুলি গোষ্ঠী আছে, তাদের এই কাজ। একদম যেটা দেখতে পেলাম যে পোস্টারের মধ্যে
একটা নতুন কমিটির নাম দেখলাম, সেটা হচ্ছে বিজেপি বাঁচাও কমিটি বোধহয়, এরকম একটা কমিটি দেখলাম। এবং যে কথাগুলো লেখা আছে, তোমার জেলার যে সাধারণ সম্পাদক তিনি বলছেন এই ধরনের কোনো সংগঠন নেই। ভালো করে তুমি যদি পোস্টারটি দেখো তাহলে এই পোস্টারটার পেছনে কিন্তু ভালো টাকার খরচ হয়েছে, কারণ এই পোস্টারটি কালারিং পোস্টার ছিল এবং অফসেট প্রিন্ট করা পোস্টার ছিল। যদি ভালো করে আমাদের সেই হুগলির পোস্টারের থেকে এই পোস্টার টোটালটাই আলাদা, এবং পোস্টারের যে কালার, তাদের ছবি দেওয়া, বহিরাগত যেগুলো ইউজ হচ্ছে, মনে হচ্ছে না কোথাও একটা মনে হচ্ছে কারো কেউ ইচ্ছাকৃতভাবে এই দলের ভাবমূর্তি এখানে নষ্ট করতে চাইছে বা ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। একদমই ঠিক বলেছেন, কারণ এখানে যে পোস্টারগুলির উপর যতটা খরচা করা হয়েছে এটা যে কোনো মানুষই বুঝতে পারবে যে এই পোস্টারগুলিতে অনেকটাই খরচা হয়েছে, যেহেতু পোস্টারগুলি কালারিং পোস্টার এবং বেশ পোস্টারগুলিকে বেশ জৌলুসভাবে প্রিন্ট করা হয়েছে। অবশ্যই এখানে যেহেতু বিজেপি নেতা সুমন বাবু যেটা জানিয়েছেন যে সামনে ভোট, তাই তাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই মানতে চাইছে না যে বিজেপি বাঁচাও কমিটি বলে কোনো একটা সংস্থা এই পোস্টারটিকে পেয়েছে। হ্যাঁ, একদম পরিষ্কার যে ছবি আমরা দেখলাম সকাল থেকে, যে ছবি আমরা দেখলাম, দেখো বিজেপি বাঁচাও কমিটি যদি থাকে তাহলে এই যে ছবি ছাপাবার মানে এটা তো একটা পরিকল্পনা। তুমি যদি ভালো করো, খুব পাকা মাথার কাজ। এর পেছনে যদি কাঁচা মাথা হতো, সাদা কাগজের উপর কালি দিয়ে লিখতো বা টাইপ করে প্রিন্ট করে জেরক্স করে সেগুলো ছাটাতো, কিন্তু এইখানে যে ছবি আমরা দেখছি, যে ছবির মধ্যে কিন্তু একটা পরিকল্পিত প্ল্যান এবং যে প্রিন্ট আউট, যে কারিগরি দক্ষতা ব্যবহার করা হয়েছে, মানে মানুষের চোখে যাতে বেশি করে লাগে সেই জন্য কিন্তু সেই ব্যক্তি বিশেষের ছবি এখানে ব্যবহার করা হচ্ছে। যেটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে, অভিযোগ করছে যে এর পেছনে তৃণমূলের কোনো একটি সংগঠন, বলবো না, একটি সোশ্যাল মিডিয়ার দল এর মধ্যে যুক্ত রয়েছে, এমনকি অভিযোগ করেছেন বিজেপির থেকে। না, তবে যেহেতু এটা ইলেকট্রিক সাপ্লাইয়ের সামনে এই ঘটনাটা বেশিরভাগ পোস্টারই মারা হয়েছে, তো সেখান থেকে কালকে যিনি বিজেপির সেক্রেটারি রয়েছেন সুমন ঘোষ, তিনি একটা অভিযোগ দায়ের করবেন কালনা থানাতে এবং সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখার জন্য তারা একটা আবেদন করবেন। তবে তারা বারবারই বলছে যে এটা তৃণমূলেরই কাজ, না হলে এই কাজ এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে কেউ করেনি। এই যে বহিরাগত যাকে বলা হচ্ছে, তিনি কি বহিরাগত? হ্যাঁ, তার বাড়ি কাটোয়াতে, তিনি এখানকার মন্ডল সভাপতি হয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে একটা কথা ঠিক, কিছুদিন আগে মানে কালকের আগের দিনকে একটি বিজেপি কার্যালয় হয়েছে কালনাতে, নতুন একটি বিজেপি কার্যালয় হয়। সেখানে নাকি যেটা শোনা গেছে মিটিং চলাকালীন একটা ঝামেলা সৃষ্টি হয়, সেই ঝামেলা সৃষ্টির কারণেই হয়তো এই ঘটনা। তবে এটা বিজেপি মানতে চাইছে না, তবে এটা কিছু এলাকাবাসী বলছি, মানে জানিয়ে একদম যে ভদ্রমহিলার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার চরিত্রের উপর দাগ দিচ্ছে, দুশ্চরিত্র, স্বভাব খারাপ। এইটা কি কখনো রাজনীতিতে এইগুলো কাঙ্ক্ষিত বলে মনে করো? তিনি রাজনীতিতে এসছে, এটা ঠিক। হ্যাঁ, দেখুন, একটা মহিলার সম্মান সবার আগে, কারণ সে কারো মা, সে কারো দিদি, কারো বোন, কারো স্ত্রী। এটা কখনোই কাম্য নয় যে কোনো বিরোধী দল হোক বা যে কোনো দল হোক, যে কোনো মহিলা হোক, তাকে কলঙ্কিত করা এটা একদমই কাম্য নয়। এটা অতীব জঘন্য কাজ, যে করেছে অতীব ভিন্ন কাজ। অসংখ্য ধন্যবাদ তোমাকে রীতা, সঙ্গে থাকার জন্য। আজকের এই খবরটি ভীষণভাবে মূল্যবান, কেন কালনা অঞ্চলের এখন আজকের সেরা খবরের মধ্যে এই খবরটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তী খবরের দিকে চলে যাব। আমরা জলপাই দিকে যাই। দাদা, জলপাইগুড়ি দিকে কি হয়েছে? রাতের অন্ধকারে পরপর কেটে ফেলা হলো 46টি সেগুন গাছ। 47টি, আরো 46 এবং 47, 46 থেকে 47টি সেগুন গাছ একসাথে, এতগুলো প্রাপ্তবয়স্ক গাছ কেটে দেওয়ার ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্বাভাবিক ক্ষুব্ধ তো হবেই, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সকলেই, এলাকাবাসীরা থানায় অভিযোগ করেন। একদম তোমাকে বলে রাখি, এই খবরটি কালকের খবর, কালকে আমরা এই খবরটি সারাদিন করেছিলাম। তার কারণ হচ্ছে এখানে 47, কেন আজকে এই খবরটা, একটা মানুষ মরে গেলে তার জন্য একটা অভিযোগ হয়, এফআইআর হয়, একদম, যেখানে আমরা একটি গাছকে একটি প্রাণের সঙ্গে বলছি। আজকে এত বৃষ্টি, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সমস্ত অক্সিজেনের একটা মাত্রা কমছে, সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র গাছই পারে আমাদের সেই
জায়গাটা প্রকৃতির ব্যালেন্সটাকে রক্ষা করতে, সেইখানে 47টি গাছ কেটে ফেললো, সেগুন গাছ, সবচেয়ে দামি গাছ সেগুন গাছ কেটে ফেললো। কারা কেটে ফেললো এখনো ধন্দে রয়েছে, এখনো জানা যায়নি। প্রতিবেদনটা একবার আমরা দেখে নিই, তারপর পরবর্তী খবর। রাতের অন্ধকারে স্কুলের 37টি সেগুন গাছ কেটে ফেললো দুষ্কৃতীরা। অভিযোগ ঘিরে চাঞ্চল্য দুরামারিতে। একদিকে নিত্যদিন প্রচার করা হচ্ছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, ঘটা করে পালন হচ্ছে বন দিবস। প্রতিটি প্রচারে রাজনৈতিক নেতাদের মুখে একটাই বুলি, একটি গাছ একটি প্রাণ, অথচ মুখে বড় বড় বুড়ি ছেড়ে খালাস সবাই। সঠিক নজরদারি নেই কারণ। স্থানীয় প্রশাসনের কাছে রাতেই খবর যাওয়া সত্ত্বেও সকলেই গাছ কাটাকে উপেক্ষা করে ঘুমকেই বেছে নিয়েছিলেন। শুধু কি ঘুম, নাকি এই ঘুমের পেছনে লুকিয়ে আছে এতগুলো গাছের নির্মম পরিণতির গোপন রহস্য? এখানে রাত্রে আমাকে কেউ ফোন করে জানালো, ঠিক আছে, যে স্কুলের গাছ এবং কে বা কারা কাটছে। সঙ্গে সঙ্গে আমি ওই থানাকে জানানো হলো। পরবর্তীতে আমরা সকালবেলা এসে দেখি যে সমস্ত বলছে 2-3টা গাছ কেটেছে। জলপাইগুড়ির বানরহাট ব্লকের দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের রাতারাতি কাটা পড়ল একের পর এক মূল্যবান সেগুন গাছ। ছোট বড় মিলিয়ে 47টি গাছ কাটা হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার বাসিন্দারা লক্ষ্য করেন স্কুলের পেছনের সেগুন বাগান প্রায় উজাড় হয়ে গেছে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, সরকারি জমির এই গাছগুলোকে কেটে নেওয়ার পেছনে রয়েছে জমি মাফিয়াদের চক্র। হচ্ছে দুরামারি চন্দ্রকান্ত স্কুল বিদ্যালয়ের জায়গায়। এক তো হচ্ছে কোনো গাছ কাটতে গেলে অবশ্যই বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয়। এটা যে ঘটনাটা ঘটেছে, রাতের অন্ধকারে অমানবিকভাবে গাছকে হত্যা করা হয়েছে, এবং যেখানে একটি গাছ একটি প্রাণ না, 1000 প্রাণ মানুষ বলে। এই ঘটনাটা খুব দুঃখের এবং নিন্দনীয়। কি চাচ্ছেন আপনারা? আমরা অবশ্যই ব্যবস্থা চাই। যারা এটা ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসন যেন ব্যবস্থা নেয়। শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় বলেন, সকলের অনুরোধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘটনার পূর্ণ তদন্ত, দোষীদের শাস্তি জানিয়েছেন প্রধান। তবে তিনি আক্ষেপের সুরে বলেন, এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরও একবারের জন্য দেখতে আসেননি দুরামতি চন্দ্রকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, যেহেতু গাছের পরিমাণ অনেক বেশি, তাই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই প্রসঙ্গে জানাবেন, তারপরে উপযুক্ত পদক্ষেপ করবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে কে এই কাণ্ড ঘটালো তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পুরো প্রতিবেদনটা দেখি। একদম প্রতিবেদন সারা বাংলার মানুষ দেখেছে। 47টা সেগুন গাছ, যাদের বয়স 30 বছর থেকে 30 বছরের কাছাকাছি, মানে 23 বছর থেকে 30 বছর তুমি যদি ধরো, এই 30 থেকে 40ই হয়, সেই বছরগুলো প্রায় প্রাপ্তবয়স্ক গাছ। একদম এই প্রাপ্তবয়স্ক গাছগুলো কেটে ফেললো। তুমি যদি ভালো করে দেখো, স্কুলের একদম পেছন দিক দিয়ে লাইন ধরে গাছগুলোর বেরগুলো যদি দেখো, যথেষ্ট গাছগুলো প্রাপ্তবয়স্ক হয়ে গেছিলো। এই গাছগুলো কেটে ফেলেছে। যখন প্রয়োজন ছিল, এই গাছগুলো একবারে এতগুলো গাছ কখনো কাটা যায় না। গাছ কাটার একটা নিয়ম হচ্ছে, যেটা পঞ্চায়েত প্রধান বলছিলেন, গাছ কাটার একটা নিয়ম হচ্ছে যে 10টা গাছ কেটে বা 5টা গাছ লাগিয়ে একটা গাছ কাটা হয়। এখানে 10টা গাছ নয়, 47টা গাছ কাটা হয়ে গেছে। সেটা কি একই দিনে হয়েছে? একই দিনে। আমি একটু উৎপলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি উৎপলের সঙ্গে যোগাযোগ করতে পারলে আরো বিষয়টা জানতে পারবো। উৎপল, শুনতে পাচ্ছ? একদম। উৎপল, তোমার দেওয়া খবর, তোমার এলাকার খবর, 47টি গাছ, একটা দুটো গাছ নয়, 47টি গাছ স্কুলের পেছনের দিকে কেটে ফেলা হলো। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। কি বলবে, এইভাবে কি গাছ কাটা যায়? দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে দেবো, অনেক সময় দেখা যায় যে
বন মহোৎসব পালন করেন বন দপ্তরের তরফ থেকে, এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও এমনও বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এদিনের যে চিত্র ফুটে উঠলো সেটা কিন্তু একেবারে খুবই মর্মান্তিক। প্রায় 47টি সেগুন গাছ, মূল্যবান গাছ কিন্তু কেটে ফেললো রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে একেবারে যেমনটা অভিযোগ যে পুলিশের সামনেই স্কুলের 47টি সেগুন গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। আর এই অভিযোগ ঘিরে কিন্তু গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। না, যেটা জানা যাচ্ছে যে রাতের বেলায় খবর পেয়েছিলেন প্রশাসনিক ব্যক্তিরা রাতের বেলায় ঘুমিয়ে পড়েছেন, কারণ তারা এই ব্যাপারটিকে মূল্য দেননি। তারা কি এই 47টা গাছের মূল্যায়ন করতে পারেননি, পরিবেশ মূল্যায়ন করতে পারেননি, না তারা অন্য কিছু ভেবে ঘুমিয়ে পড়েছিল, যেটা তোমার প্রতিবেদনে আছে? দেখো, এলাকার প্রধান যেমনটা বলেছেন যে তিনি রাত প্রায় 12টা-1টার দিকে খবর পান যে স্কুলের যে মাঠের পাশে যে বড় বড় মূল্যবান গাছ, প্রায় 47টি সেগুন গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়। এরপরে কিন্তু তিনি প্রশাসনকে জানান, এমনটাই জানিয়েছেন ওই এলাকার যে প্রধান রয়েছেন, যে প্রধান শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, এমনটাই জানিয়েছেন। তবে এই যে এতগুলো গাছ, মূল্যবান গাছ তারা রাতের অন্ধকারে কেটে ফেললো, তা কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কেউ কাউকেই গ্রেফতার করা হয়নি। একদম। কিন্তু উৎপল, রাতের অন্ধকারে 46-47টি গাছ কেন কেটে দেওয়া হলো? মানে সময় লাগবে, দুর্নীতি চলছে এর নিচে? দেখো, আমি তোমাকে যেমনটা বলবো যে এই ঘটনাটা কিন্তু একেবারে জলপাইগুড়ির বানারহাটের দুর্গাবাড়ি যে চন্দ্রকান্ত স্কুল রয়েছে, এই স্কুলের পাশে কিন্তু রয়েছে একটি খেলার মাঠ। সেই খেলার মাঠের পাশে রয়েছে মূল্যবান 47টি সেগুন গাছ। রাতের অন্ধকারে কে বা কারা কাটলো কেউ কিন্তু আন্দাজ করতে পারেনি, এবং যারা এই কারণে ঘটিয়েছেন তাদের কিন্তু কড়া শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে। এলাকার যে প্রধান রয়েছেন তিনিও কিন্তু এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে স্কুলের পেছনের যে গাছগুলো কাটা হয়েছে যে জায়গায়, সেই জমিতে অন্য কোনো প্রজেক্ট হওয়ার কথা আছে বলেই কি গাছগুলো কেটে ফেলা হয়েছে? দেখো, এলাকার বাসিন্দারা যেমনটা অভিযোগ করেছেন, এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় একটি অন্য প্রজেক্ট হওয়ার কথা, যার কারণে কিন্তু চক্রান্ত করে বড়সড় ষড়যন্ত্র করে এই গাছগুলি রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ। একদম, এলাকার মানুষ অভিযোগ করছে যে এই এলাকায় ওই পেছনের জমিগুলো থেকে গাছগুলো কাটার একটাই উপায়, মানে মূল কারণ হচ্ছে এই গাছগুলো তারা বিক্রি করতে পারবে না যারা কেটেছে। একদম তোমাকে উৎপল, এই গাছগুলো কেটে কিন্তু তারা বিক্রি করতে পারবে, কারণ তারা নিয়ে যেতে পারবে না দিনের আলো। তোমাকে যেমনটা বলবো যে কোনো একটি গাছ কাটার ক্ষেত্রে কিন্তু বন দপ্তরের আধিকারিকদের পারমিশন নিয়ে গাছ কাটতে হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মূল্যবান গাছ প্রায় 25-30 বছরের আগে ধরে এই গাছগুলি রয়েছে, সেই এতগুলো গাছ কিন্তু একেবারে একসঙ্গে কাটা কিন্তু একেবারে সম্ভবই হতো না, যার কারণে কিন্তু এই চক্রান্ত করে এই গাছগুলি কাটা হয়েছিল বলেই কিন্তু দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। একদম, তোমাকে অসংখ্য ধন্যবাদ উৎপল এই খবরটি আমাদের সামনে তুলে ধরার জন্য। তবে আমি একদম পরিষ্কার একটা কথা বলি, একটা দুটো গাছ নয়, 47টা। একটা গাছ কাটতে কত সময় লাগে? 47টা গাছ কাটা হয়েছে, সেটা রাতে কাটা হয়েছে। 3টে পর্যন্ত 3টের সময় প্রধানের কাছে খবর গেছে, কিন্তু মজার বিষয় রাত 1টা-1:30টার সময় খবর গেছে গাছ কাটা হচ্ছে, তারা নির্বিঘ্নে ঘুমিয়ে পড়েছে। কারণ গাছ তো কথা বলতে পারে না, কাটা যেতেই পারে, কিন্তু প্রধানের ধারণা নেই এই গাছ বাঁচাতে পারে মানুষের জীবন। সবচেয়ে বড় কথা যে গাছগুলো কাটা হয়েছে 47টা গাছ, 47টা গাছ রাতারাতি এক সন্ধেবেলা থেকে যদি না, মানে এক রাতের অন্ধকারে পুরো 47টা গাছ কেটে ফেললো, এটা একটা বড় প্রশ্ন যে কেউ জানতে পারলো না। নাম্বার 2 হচ্ছে যে গাছগুলো, দেখো যে এই গাছগুলো কেটে রাতের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব না 47টা, তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। এই কাটা গাছের টুকরো পড়ে থাকলে কি হবে? বাধ্য হবে বন দপ্তরে এই গাছগুলো সংগ্রহ করতে, তার মানে জায়গাটা ফাঁকা হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে এই গাছগুলোতে যখন গাছ কেটে ফেলা হয়েছে নতুন করে এখানে আবার গাছ লাগানো উচিত। তাহলে গাছ লাগানো হলেই তাহলে কিন্তু পরিবেশ বাঁচবে, আগামী দিনে এখানে সবুজের আবার একটা সমারোহ দেখতে পাবো। আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ, সেখানে 47টি গাছ কেটে দেওয়া। আমার মনে হয় আমাদের অনুষ্ঠান একদম শেষ। যদি তুমি অনুষ্ঠানটার আজকে সঞ্চালক হিসেবে একদম আমাদের সন্ধ্যে 7টায় আমরা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের কাছে 50 মিনিট সময় আছে তাই জন্য শেষ করতে হচ্ছে। এটা তো অনেক দূর অবধি টানতেই পারি আমরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন
এক্সপ্রেস নিউজ সঙ্গে থাকুন, এক্সপ্রেস নিউজের সঙ্গে থাকুন। শেষ করবো এক্সপ্রেস অনলাইন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।